হ্যালো স্টুডেন্ট, দ্য ওয়ে টু রিচ ডেস্টিনেশন চ্যানেল তোমাদের জন্য অধ্যায় ভিত্তিক নতুন ভিডিও নিয়ে চলে এসেছে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব বৈদিক সভ্যতা নিয়ে, যেগুলি তোমাদের কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো দেরি না করে ক্লাসটি শুরু করি। বৈদিক সভ্যতা পার্ট 1। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন হলো, সিন্ধু সভ্যতা এই ধ্বংসের পর ভারতের যে সভ্যতা উদ্ভব হয় তার নাম হলো বৈদিক সভ্যতা। এই সিন্ধু সভ্যতা ধ্বংসের পর ভারতের যে সভ্যতা উদ্ভব হয় তার নাম হলো বৈদিক সভ্যতা। এই বেদকে ভিত্তি করে এই সভ্যতা গড়ে ওঠে বলে তাই এর নাম হয়েছে বৈদিক সভ্যতা। এই বৈদিক সভ্যতারা সম্পূর্ণ বেদকে ভিত্তি করে এই সভ্যতা গড়ে ওঠে, তাই এর নাম হয়েছে বৈদিক সভ্যতা। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, সবাই মনোযোগ দিয়ে দেখো। বৈদিক সভ্যতা এই স্রষ্টাদেরকে আর্য বলা হতো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই বৈদিক সভ্যতা স্রষ্টাদেরকে আর্য বলা হতো। খাঁটি সংস্কৃত শব্দে আর্য কথা অর্থ হল সৎ বংশজাত বা অভিজাত মানুষ। এখান থেকেই বারবার ঘুরিয়ে ফিরিয়ে কম্পিটিটিভ পরীক্ষাতে কোশ্চেন আসতে দেখা যায়। খাঁটি সংস্কৃত শব্দে আর্য কথার অর্থ হলো সৎ বংশজাত বা অভিজাত মানুষ। তাই বলছি ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখো, অনেক কোশ্চেনের অজানা আমরা সলভ করব। আর্যরা হিন্দুকুশ ও উত্তর পশ্চিম গিরিপথ অতিক্রম করে আর্যরা ভারতে আসে। এই আর্যদের প্রাচীনতম সাহিত্য হলো ঋগ্বেদ। আর্যদের প্রাচীনতম সাহিত্যর নাম কি? ঋগ্বেদ। বৈদিক যুগকে এই ঋগ বৈদিক যুগ ও পরবর্তী বৈদিক যুগ নামে দুভাগে বিভক্ত করা যায়। এই বৈদিক যুগকে ঋগ বৈদিক যুগ ও পরবর্তী বৈদিক যুগ নামে দুভাগে বিভক্ত করা যায়। ঋগ বৈদিক যুগের সময়সীমা মোটামুটিভাবে এই 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে এই 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। চলো নেক্সট কোয়েশ্চেন। বৈদিক ধর্ম অপর কী নামে পরিচিত? অপশানগুলো হলো বৌদ্ধ ধর্ম, ব্রাহ্মণ ধর্ম, জৈন ধর্ম, হিন্দু ধর্ম। সঠিক অ্যান্সার হবে ব্রাহ্মণ ধর্ম। আরেকটু আমরা ভালোভাবে দেখে নিই। ঋগ্বেদের যুদ্ধের সমার্থক শব্দ হলো গাবিষ্টি। এর আক্ষরিক অর্থ হলো গবাদির পশু লাভের ইচ্ছা। ঋগ্বেদের উল্লেখিত দাবিন হলেন যে কারিগর ধাতু গলানো কাজে নিযুক্ত ছিলেন। এই ঋগ্বেদের যুদ্ধের সমার্থক শব্দ হলো গাবিষ্টি। এর আক্ষরিক অর্থ হলো গবাদি পশু লাভের ইচ্ছা। এই ঋগ্বেদ যুদ্ধ হতো এই গরুকে লুটপাটের জন্য। ঋগ্বেদে উল্লেখিত দাবিন হলেন যে কারিগর ধাতু গলানো কাজে নিযুক্ত ছিলেন। এই ঋগ্বেদে ধনী ব্যক্তিকে গোমত বলা হতো, অর্থাৎ যিনি গোধনের অধিকারী। খুবই গুরুত্বপূর্ণ টপিক, সবাই মনোযোগ দিয়ে দেখো। চলো নেক্সট কোশ্চেন। বৈদিক সভ্যতা ভারতে কোন নদীর তীরে বিকশিত হয়েছিল? চলো অপশানগুলো আমরা দেখে নিই। গোদাবরী, সরস্বতী, তাপি, নর্মদা। সঠিক অ্যান্সার হবে সরস্বতী। ঋগ্বেদে উল্লেখিত যে নদী নিয়ে পণ্ডিত মহলে বিতর্ক আছে তা হলো সরস্বতী। এই সরস্বতী আবিষ্কার হরক বৈত নয়,
অপর একটি সরস্বতী নি, যা সত্যদু বা সাত লেজেরও পূর্বে অবস্থিত। হেমচন্দ্র রায়চৌধুরী সহ বহু পণ্ডিত মনে করেন শুষ্ক হয়ে যাওয়ার আগে সরস্বতী আরব সাগরে মিশিত বর্তমান কচ্ছের রণ অঞ্চল দিয়ে। চলো নেক্সট কোশ্চেন। বৈদিক সমাজে বেসিক ইউনিট নিচের কোনটি? চলো অপশানগুলো আমরা দেখে নেব। জন, বিধাতা, পরিবার, সঙ্গ। সঠিক অ্যান্সার হবে পরিবার। আরেকটু আমরা ভালোভাবে দেখে নিই। বৈদিক যুগে রাষ্ট্রের ভিতর ছিল এই পরিবার। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। বৈদিক যুগে রাষ্ট্রের ভিতর ছিল পরিবার। এই পরিবার ছিল পিতৃতান্ত্রিক। পরিবারকে বলা হতো কুল এবং পরিবারের প্রধান বা বয়োজ্যেষ্ঠ পুরুষ সদস্যকে বলা হতো গৃহপতি বা কুলক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। নেক্সট কোশ্চেন। বৈদিক যুগে চেনাব নদীটি কী নামে পরিচিত? সঠিক অ্যান্সার হবে আস্কিনী, পুরুষনী, বিতস্তা, সত্যদু। সঠিক অ্যান্সার হবে আস্কিনী। চলো আরেকটু আমরা ভালোভাবে দেখে নিই। বৈদিক যুগে চেনাব নদীটি আস্কিনী অথবা চন্দ্রভাগা নামে পরিচিত। প্রাচীন গ্রিকদের কাছে এই এসিসি নামেও পরিচিত ছিল। এই আস্কিনী চন্দ্রভাগা নদীটি প্রাচীন গ্রিকদের কাছে এসিসি নামেও পরিচিত ছিল। চলো নেক্সট কোশ্চেন। নিম্নের কোন লিপিটি বৈদিক সাহিত্যের অংশ নয়? চলো অপশানগুলো আমরা দেখে নিই। উপনিষদ, আরণ্যক, পিটক, ব্রাহ্মণ। সঠিক অ্যান্সার হবে পিটক। আরেকটু আমরা ভালোভাবে দেখে নিই। বৈদিক ধর্মশাস্ত্রকে ত্রিপিটক বলে। পিটক কথার অর্থ হলো ঝুড়ি বা পাত্র। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই পিটক কথার অর্থ হলো কি ঝুড়ি বা পাত্র। ত্রিপিটকের অর্থ তিন ঝুড়ি বা পাত্র, অর্থাৎ বৌদ্ধ ধর্মশাস্ত্রের তিনটি ভাগ: এক সূত্র পিটক, দুই বিনয় পিটক ও তিন অভিধর্ম পিটক। এই বৌদ্ধ ধর্মশাস্ত্রের তিনটি ভাগ: এক সূত্র পিটক, দুই বিনয় পিটক, তিন অভিধর্ম পিটক। প্রথম বৌদ্ধ সংগীতের সময় বৌদ্ধ শাস্ত্র দুটি বিভাগে বিন্যস্ত হয়। এদের একটি হল সূত্র পিটক, অন্যটি বিনয় পিটক। তৃতীয় বৌদ্ধ সংগীতকালে অভিধর্ম পিটক নামে নতুন একটি বিভাগের উদ্ভব ঘটল। চলো নেক্সট কোশ্চেন। ঋগ বৈদিক যুগে প্রাথমিকভাবে ধর্ম হলো। চলো অপশানগুলো আমরা দেখে নেব। ভক্তি, প্রাকৃতিক পূজা এবং যজ্ঞ, প্রতিমা পূজা এবং যজ্ঞ, প্রাকৃতিক পূজা এবং ভক্তি। সঠিক অ্যান্সার হবে প্রাকৃতিক পূজা এবং যজ্ঞ। চলো আরেকটু আমরা ভালোভাবে দেখে নেব। ঋগ বৈদিক যুগে আর্যদের ধর্ম বিশ্বাসের মূল ভিত্তি ছিল এই প্রকৃতির উপাসনা। এই ঋগ বৈদিক যুগে আর্যদের এই ধর্মবিশ্বাসী ছিলেন। তারা কি প্রকৃতির উপাসনা, মানে প্রকৃতিকে তারা বিশ্বাস করতেন ধর্ম হিসাবে। তারা বর্জ্য, বিদ্যুৎ, ঝড়, সমুদ্র, আকাশ, সূর্য, চন্দ্রকে তারা দৈবশক্তি প্রকাশ বলে মনে করত। ইন্দ্রকে পুরন্দর বলা হতো। ইন্দ্রকে বলা হতো কি পুরন্দর। চলো নেক্সট কোশ্চেন। ঋগ বৈদিক সংহিতা থেকে ভারতীয় সঙ্গীতের উদ্ভব হয়েছে। চলো এই কোন বৈদিক সংহিতা থেকে ভারতীয় সঙ্গীতের উদ্ভব হয়েছে? চলো অপশানগুলো আমরা দেখে নেব। সামবেদ, যজুর্বেদ, ঋগ্বেদ, অথর্ববেদ। সঠিক অ্যান্সার হবে সামবেদ। আরেকটু আমরা ভালোভাবে দেখে নিই। এই সামবেদ থেকে ভারতীয় সঙ্গীতের উৎপত্তি হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ। এই সামবেদ থেকে
এই ভারতীয় সঙ্গীতের উৎপত্তি হয়েছে। এতে এই 1549টি সূত্র আছে সামবেদে। একে বুক অফ চেঞ্জ বলা হয়। সামবেদকে বলা হয় কি? বুক অফ চেঞ্জ। চলো নেক্সট কোশ্চেন। খুবই গুরুত্বপূর্ণ টপিক। সবাই ভালো করে দেখে নাও। ঋগ বৈদিক যুগে আর্য দেবতাগণ। ভূলোকে দেবতা ছিলেন ঋগ বৈদিক যুগে অগ্নি ও সোম। অন্তরিক্ষে দেবতা ছিলেন ইন্দ্র, পর্জন্য, রুদ্র ও মরদ। এই দুর্লোকে দেবতা ছিলেন ঋগ বৈদিক যুগে বরুণ, সূর্য ও বিষ্ণু। চলো নেক্সট কোশ্চেন। গুরুত্বপূর্ণ দেবতা ঋগ বৈদিক যুগে কে ছিলেন? সঠিক অ্যান্সার হবে অগ্নি, ইন্দ্র, বিষ্ণু, শিব। সঠিক অ্যান্সার হবে ইন্দ্র। চলো আরেকটু আমরা ভালোভাবে দেখে নিই। এই ঋগ বৈদিক দেবমণ্ডলীতে ইন্দ্র সর্বশ্রেষ্ঠ স্থানের অধিকারী। ঋগ বৈদিক দেবমণ্ডলীতে দ্বিতীয় স্থানের গুরুত্বপূর্ণ দেবতা হলেন অগ্নি। ঋগ্বেদে ইন্দ্রের উদ্দেশ্যে এই 250টি স্তোত্র আছে। ঋগ্বেদে ইন্দ্রের উদ্দেশ্যে 250টি স্তোত্র আছে। নেক্সট কোয়েশ্চেন। ঋগ বৈদিক যুগে কোন দুটি প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায়? চলো অপশানগুলো আমরা দেখে নিই। সমিতি, সভা, সমিতি ও সঙ্গম, 1 ও 2 উভয়। সঠিক অ্যান্সার হবে 1 ও 2 উভয় সঠিক। আর একটু আমরা ভালোভাবে দেখে নেব। সভার উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদের 6ষ্ঠ ও 8ম মণ্ডলে। এই সভার উল্লেখ আছে ঋগ্বেদের 6ষ্ঠ ও 8ম মণ্ডলে এবং 1ম ও 9ম মণ্ডলে এই সমিতির নাম পাওয়া যায়। সভা ছিল এই গ্রাম পরিষদ এবং সমিতি ছিল এই জনপরিষদ। সভা ছিল মূলত গ্রাম পরিষদ এবং সমিতি ছিল জনপরিষদ। সমিতির ক্ষমতা সভা অপেক্ষা বেশি ছিল। এই সমিতির ক্ষমতা ছিল এই সবার অপেক্ষায় বেশি। সমিতির অধিবেশনে রাজা, অভিজাত, জনসাধারণ একত্রে মিলিত হতে পারত। সমিতি রাজার কর্তব্যের নির্দেশ করতে পারত। চলো নেক্সট কোশ্চেন। উপনিষদ কথাটির মধ্যে উপা অংশটির অর্থ কী? অপশানগুলো আমরা দেখে নিই। নৈকট্য, সম্পূর্ণতা, গোপনীয়তা, সুখ। সঠিক অ্যান্সার হবে নৈকট্য। আরেকটু আমরা ভালোভাবে দেখে নিই। আরণ্যকের পরিশিষ্ট রূপে আবার বেশ কিছু গ্রন্থ রচিত হয়। এগুলি উপনিষদ। উপনিপূর্বক স্বর ধাতু থেকে উপনিষদ পদ নিষ্পন্ন হয়। এই নিষ্পন্ন এর অর্থ হল নিকটে অধিবেশন। উপনিপূর্বক স্বর ধাতু থেকে উপনিষদ পদ নিষ্পন্ন হয়। এর অর্থ হল নিকটে অধিবেশন। উপনিষদ হল গুরুমুখী বিদ্যা। এই উপনিষদ হল সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা। শিশুকে গুরু কাছে এসে বসে এটি অধ্যয়ন করতে হতো। সংখ্যায় উপনিষদে অনেকগুলি হলেও এর মধ্যে 14খানি প্রধান। এই সংখ্যায় উপনিষদ অনেকগুলি থাকলেও এর মধ্যে 14খানি ছিল প্রধান। চলো নেক্সট কোয়েশ্চেন। ধর্মসূত্র ড্যাশ বিষয়ে বর্ণনা দেয়। সঠিক অ্যান্সার হবে সাম্রাজ্য দখলের কৌশল, শুধুমাত্র মহিলাদের জন্য নিয়ম, শ্লোক পাঠের কৌশল, শাসকদের জন্য আইন। সঠিক অ্যান্সার হবে শাসকদের জন্য আইন। চলো আরেকটু আমরা ভালোভাবে দেখে নিই। ধর্মসূত্র শাসকদের জন্য আইন বিষয়ে বর্ণনা দেয়। এটি একটি হিন্দু আইনের আদি উৎস। এগুলি মূলত আন্তঃব্যক্তিক সম্পর্ক এবং জনগণ ও রাষ্ট্রের মধ্যে সম্পর্কিত। আইনের অপরিহার্য বিষয়গুলি
সম্মিলিত শুষ্ক নিয়মগুলি সূত্র নিয়ে গঠিত। চলো নেক্সট কোশ্চেন। প্রাচীন ভারতে ধর্মসূত্র এবং ধর্মশাস্ত্র অনুসারে কোন বর্ণের মানুষ বিচার বিভাগ ও সুরক্ষা সংক্রান্ত ব্যাপারে বিশেষ দায়িত্ব পালন করত? সঠিক অ্যান্সার হবে ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য ও ব্রাহ্মণ। সঠিক অ্যান্সার হবে ক্ষত্রিয়। চলো আরেকটু আমরা ভালোভাবে দেখে নিই। এই ধর্মসূত্র এবং ধর্মশাস্ত্র অনুসারে এই 4টি শ্রেণী বা বর্ণের আদর্শ পেশা ছিল। সেগুলি কি কি? 4টি শ্রেণী বা বর্ণ কি কি? এক হলো ব্রাহ্মণ, এক হলো ক্ষত্রিয়, 3 বৈশ্য, এই 4 শূদ্র। ব্রাহ্মণদের কাজ ছিল কি? বেদ অধ্যয়ন ও শিখন, যজ্ঞ এবং উপহার দেওয়া। ক্ষত্রিয়দের কাজ ছিল যুদ্ধে নিয়োজিত হওয়া, মানুষকে রক্ষা করা এবং ন্যায় বিচার পরিচালনা করা, বেদ অধ্যয়ন করা, ত্যাগ স্বীকার করা এবং উপহার দেওয়া। শেষ 3টি পেশা বৈশ্যদের জন্য বরাদ্দ করা হয়েছিল, যাদের পাশাপাশি কৃষি, পশুপালন এবং বাণিজ্যে জড়িত থাকার প্রত্যাশিত ছিল। শূদ্রদের শুধুমাত্র একটি বৃত্তি দেওয়া হয়েছিল, 3টি উচ্চস্তর বর্ণের সেবা করা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, সবাই মনোযোগ দিয়ে দেখো। চলো নেক্সট কোশ্চেন। সংস্কৃত পণ্ডিত পাণিনি রচিত অষ্টাধ্যায়ী গ্রন্থটি ড্যাশ উপর লেখা? চলো অপশানগুলো আমরা দেখে নিই। চিকিৎসাবিদ্যা, আইন, অর্থনীতি, ব্যাকরণ। সঠিক অ্যান্সার হবে ব্যাকরণ। কথা সরিত সাগর অনুযায়ী পাণিনি গুরু ছিলেন বর্ষ। এই কথা সারত অনুসারে এই পাণিনি গুরু ছিলেন বর্ষ। এই কথা সরিত সাগর অনুসারে যাই পাণিনি গুরু ছিলেন বর্ষ। পাণিনি তার অষ্টাধ্যায়ীতে বৈদিক ভাষা, ছান্দা ও লৌকিক ভাষা, এই 2 ভাষা প্রয়োগ করেন, যা পৃথিবীতে কোনো ব্যাকরণে আগেও ঘটেনি এবং পরেও না। অষ্টাধ্যায়ীর এই ভাষ্যকার ছিলেন কে? পতঞ্জলি। খ্রিস্টপূর্ব 2য় শতকে অষ্টাধ্যায়ীর উপর টিকা মহাভাষ্য রচনা করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। এই মহাভাষ্য রচনা করেন কে? পতঞ্জলি। খ্রিস্টপূর্ব 2য় শতকে অষ্টাধ্যায়ীর উপর টিকা মহাভাষ্য রচনা করেন পতঞ্জলি। চলো নেক্সট কোশ্চেন। নিম্নে উল্লেখিত সংজ্ঞাগুলির মধ্যে কোনটি বেগারসম বোঝাতে ব্যবহৃত? অপশানগুলো আমরা দেখে নেব। শুল্ক, উদ্রঙ্গ, বলি ও বৃষ্টি। সঠিক অ্যান্সার হবে বৃষ্টি। আরেকটু আমরা ভালোভাবে দেখে নেব। কখনো কখনো প্রজারা বাধ্যতামূলকভাবে সরকারকে শ্রমের যোগান দিতেন। বাধ্যতামূলক শ্রমদানকে এক লেখমালায় সংস্কৃত পরিভাষায় বৃষ্টি বলা হয়েছে। উত্তর ভারতীয় লেখমালায় যাকে বৃষ্টি বলা হয়, তামিল লেখমালায় তাই হলো বেট্টি। চলো নেক্সট কোশ্চেন। যেসব গ্রাম ব্রাহ্মণদের জন্য অনুমোদিত হতো এবং সেগুলিতে ব্রাহ্মণরা বসবাস করত, সেই গ্রামগুলোকে বলা হয় ড্যাশ। চলো অপশানগুলো আমরা দেখে নেব। দেবদানা, ব্রহ্মদেহ, অগ্রহার, মঙ্গলাম। সঠিক অ্যান্সার হবে ব্রহ্মদেহ। ব্রহ্মদেহ এবং নিষ্কর জমি প্রদান করত শাসকরা, আর রাজ কর্মচারীদের যে নিষ্কর জমি দান করা হতো তা হলো অগ্রহার। চলো নেক্সট কোশ্চেন। প্রাচীন সংস্কৃত গ্রন্থ অষ্টাধ্যায়ী এর রচয়িতা কে? অপশানগুলো আমরা দেখে নেব। অষ্টাবক্র, পাণিনি, পতঞ্জলি, চারক। সঠিক অ্যান্সার হবে পাণিনি। আরেকটু আমরা ভালোভাবে দেখে নেব।
পাণিনি সংস্কৃত ব্যাকরণের উপর অষ্টাদশী নামে একখানি অতি বিখ্যাত গ্রন্থ রচনা করেন। 8টি অধ্যায়ে বিভক্ত এই গ্রন্থ 4000 এর সূত্রের আলোচনা আছে। উত্তর পশ্চিম ভারতে এই সোলাতুর গ্রামে তার জন্ম। পাণিনির জন্ম কোথায়? এই উত্তর পশ্চিম ভারতে এই সোলাতুর গ্রামে তার জন্ম হয়েছিল। বেদবিদ্যার অঙ্গ হিসাবে নয়, এক স্বতন্ত্র বিদ্যারূপে পাণিনি ব্যাকরণকে প্রতিষ্ঠা করেছেন। খুবই গুরুত্বপূর্ণ টপিক। চলো নেক্সট কোশ্চেন। সুশ্রুতা সংহিতা নিম্নের কোন বিষয়টি নিয়ে আলোচনা করে? চলো অপশানগুলো আমরা দেখে নেব। ধর্ম এবং পুরাণ, চিকিৎসা, জ্যোতিষশাস্ত্র, গণিত। সঠিক অ্যান্সার হবে চিকিৎসা। আরেকটু আমরা ভালোভাবে দেখে নিই। চিকিৎসা বিজ্ঞান বা আয়ুর্বেদের উপর টিকা লেখা সসূত্রের বইটি বিখ্যাত হয়ে আছে। এই চিকিৎসা বিজ্ঞান বা আয়ুর্বেদের উপর লেখা এই সসূত্রের বইটি বিখ্যাত হয়ে আছে, তবে মূল সংহিতা পাওয়া যায় না। গ্রন্থটির দুটি সংস্করণ আছে, একটি হলো চন্দট, অপরটি হলো নাগার্জুন সম্পাদিত। চলো নেক্সট কোশ্চেন। নিম্নের কোন ব্যক্তি মত প্রকাশ করেছেন যে আর্যদের আদি বাসস্থান ছিল আর্কটিক অঞ্চল? নিম্নের কোন ব্যক্তি মত প্রকাশ করেছেন যে আর্যদের আদি বাসস্থান ছিল আর্কটিক অঞ্চল? চলো অপশানগুলো আমরা দেখে নেব। বাল গঙ্গাধর তিলক, মাক্য-মুলার, দয়রাম সরস্বতী, এসি দাস। সঠিক অ্যান্সার হবে বাল গঙ্গাধর তিলক। আরেকটু আমরা ভালোভাবে দেখে নিই। ম্যাক-মুলারের মতে আর্যরা ভারতীয় নয়। এই ম্যাক-মুলারের মতে আর্যরা ভারতীয় নয়, তাদের আদি বাসস্থান ছিল ইউরোপের কোনো এক স্থান। প্রত্নতত্ত্ববিদ এই ব্যান্ডেনস্টাইনের মতে বর্তমানে রাশিয়ার অন্তর্গত এই কিরগিজ তৃণভূমি অঞ্চল ছিল আর্যদের আদি বাসস্থান। এই মত সর্বদা গ্রহণযোগ্যতা পেয়েছে। এই বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ ব্যান্ডেনস্টাইনের মতে বর্তমানে রাশিয়ার অন্তর্গত কিরগিজ তৃণভূমি অঞ্চল ছিল আর্যদের আদি বাসস্থান। এই মত সর্বাধিক গ্রহণযোগ্যতা পেয়েছে। এসি দাস আর্যদের আদি বাসস্থান ভারতীয় বলার পক্ষপাতী। চলো নেক্সট কোশ্চেন। সংখ্যা দর্শন গোষ্ঠীর প্রতিষ্ঠাতা হলেন? চলো অপশানগুলো আমরা দেখে নিই। গৌতম, কুমারিল ভট্ট, পতঞ্জলি, কপিল। সঠিক অ্যান্সার হবে কপিল। আরেকটু আমরা ভালোভাবে দেখে নিই। সংখ্যার মতে যত জীব তত আত্মা বা পুরুষ। গৌতম ন্যায় দর্শন রচনা করেন। খুবই গুরুত্বপূর্ণ। গৌতম রচনা করেছিলেন ন্যায় দর্শন। পতঞ্জলি ব্যাকরণ গ্রন্থ অষ্টাদশী টিকা মহাভাষ্য রচনা করেন। চলো নেক্সট কোশ্চেন। যোগ দর্শনের ব্যাখ্যাকার কে? চলো অপশানগুলো আমরা দেখে নেব। পতঞ্জলি, গৌতম, জৈমিনী, শঙ্করাচার্য। সঠিক অ্যান্সার হবে পতঞ্জলি। যোগ দর্শন সাংখ্য দর্শনের প্রকৃত ও পুরুষ তত্ত্ব স্বীকার করে। পুরুষকে প্রকৃতি হতে বিচ্ছিন্ন করে, তাকে তার স্বাভাবিক শুদ্ধ বুদ্ধ মুক্ত সত্তায় ফিরিয়ে আনাকেই জীবনে পরম পাওয়া মনে করে। যোগমতে শুধু তত্ত্বাভাসের দ্বারা এই লক্ষ্যে পৌঁছানো যায় না, এর জন্য প্রয়োজন যোগ সাধনা।
চলো নেক্সট কোশ্চেন। নিম্নের কে শুদ্ধদেরকে কৃষক হিসাবে বর্ণনা করেছেন? সঠিক অ্যান্সার হবে মনু, ফা হিয়েন, ইউয়েন সাং, নারদ। সঠিক অ্যান্সার হবে মনু। চলো আরেকটু আমরা ভালোভাবে দেখে নিই। চতুর্বর্ণ বলতে বোঝায় এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রদেরকে। খুবই গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে কম্পিউটার পরীক্ষার কোশ্চেন আসতে দেখা যায়। এই চতুর্বর্ণ বলতে বোঝায় কি? এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রদেরকে চতুর্বর্ণ বোঝায়। এই চতুরাশ্রম বলতে বোঝায় কাকে? তাদেরকে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাসকে। খুবই গুরুত্বপূর্ণ টপিক। চলো নেক্সট কোশ্চেন। আর্যরা প্রথমে কোথায় বসবাস করে? চলো অপশানগুলো আমরা দেখে নেব। উত্তরপ্রদেশে, বাংলাদেশ, সপ্তসিন্ধু, দিল্লি। সঠিক অ্যান্সার হবে সপ্তসিন্ধু। আরেকটু আমরা ভালোভাবে দেখে নেব। আর্যরা ভারতে প্রবেশ করে প্রথমে সপ্তসিন্ধু অঞ্চল অর্থাৎ উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, সিন্ধু ও পাঞ্জাব নিয়ে গঠিত অঞ্চল, এই বিতস্তা, এই সত্যদু ও চেনাব ও রাভি ও বিপাশা ও সরস্বতী ও সিন্ধু, এই 7টি নদীর তীরবর্তী অঞ্চলে বসবাস শুরু করে। আর্যরা সপ্তসিন্ধু অঞ্চলকে এই দেবকৃত যোনি ও দেব নির্মিত দেশ বলে অভিহিত করত। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই আর্যরা এই সপ্তসিন্ধু অঞ্চলকে তারা দেবকৃত যোনি বা দেব নির্মিত দেশ বলে অভিহিত করত। চলো নেক্সট কোশ্চেন। নিম্নলিখিত উপজাতিগুলির মধ্যে কোনটি সাধারণ উপজাতির প্রধানের নির্বাচনের সাথে জড়িত? চলো অপশানগুলো আমরা দেখে নেব। সমিতি, সভা, গড়া ও বিধত। সঠিক অ্যান্সার হবে সমিতি। আরেকটু আমরা ভালোভাবে দেখে নেব। বৈদিক যুগে সভা ও সমিতি নামে দুটি পরামর্শদাতা সভার উল্লেখ পাওয়া যায়। এই বৈদিক যুগে সভা ও সমিতি নামক দুটি পরামর্শদাতার সভার উল্লেখ পাওয়া যায়। অভিজ্ঞ বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের নিয়ে গঠিত হতো কি সভা? এই অভিজ্ঞ বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের নিয়ে হতো সভা। পরবর্তী বৈদিক যুগে রাজার ক্ষমতা বৃদ্ধি পেলে সভা ও সমিতি গুরুত্ব হ্রাস পায়। আজকের বৈদিক সভ্যতা পার্ট 1-এ লাস্ট কোশ্চেন। পরের নেক্সট ক্লাসে বৈদিক সভ্যতা থেকে পার্ট 2 নিয়ে আসব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্তই। চলো।